মোদি গভর্নমেন্ট কি মেয়েদেরকে ঢাল বানিয়ে লড়ার চেষ্টা করছে? পার্লামেন্টে প্রথমবারের মতো মোদি গভর্নমেন্ট ফেল হয়ে গেল ওমেন রিজার্ভেশন বিলটাকে নিয়ে। ওমেন রিজার্ভেশন বিল, রুল নাম্বার 66, ডিলিমিটেশন, এই তিনটে ব্যাপারে ডিসকাস করা হবে। ভিডিওটা শেষ অবধি দেখবেন। বিজেপির যিনি চাণক্য আছে তার মাস্টার প্ল্যানটা কী ছিল, ভিডিও শেষ অবধি তোমরা বুঝে যাবে। এই যে উমেন রিজার্ভেশন বিলটা, এটা 2023-এ অলরেডি পাস হয়ে গেছে। যখন 2023-এ এই বিলটা পেশ করা হয় তখন অপোজিশন যারা ছিল তারা কিন্তু সরকারের সাথে মিশে গিয়ে এই বিলটাকে পাশ করায়। তারা কিন্তু এই বিলের সাপোর্টে ভোট দিয়েছিল। টোটাল 454খানা ভোট পায় এই বিল এবং 2খানা ভোট যায় এই বিলের এগেনস্টে। অর্থাৎ এই বিলটা অলরেডি পাস হয়ে আছে। এই বিলটা পাশের সাথে সাথেই দেশের মহিলারা 33% সংরক্ষণ পেতে চলেছিল লোকসভা এবং বিধানসভাতে। তখন এই বিলটার পেছনে একটা শর্ত ছিল যে এই বিলটা লাগু করা হবে সেন্সাসের পর, অর্থাৎ জনগণনা যেটা হবে, জনগণনার পর থেকেই এই নিয়মটা লাগু করা হবে। কারণ জনগণনাতে জানা যাবে যে কোন জায়গার পপুলেশন কতখানা। তোমাদের বোঝার জন্য বলে রাখি যে বিজেপির টোটাল 20টা সিএম আছে পুরো ভারতবর্ষে, যার মধ্যে মাত্র একটাই ফিমেল সিএম আছে। এনডিএর টোটাল ক্যাবিনেট মিনিস্টারের সংখ্যা হচ্ছে 30খানা, যার মধ্যে মাত্র 2খানা ফিমেল আছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের বর্তমানের বিজেপি গভর্নমেন্ট মেয়েদেরকে নিয়ে কত চিন্তিত। এবারে আসি ডিলিমিটেশনে। আমাদের দেশের সংবিধান বলছে দেশের জনসংখ্যা বাড়ার সাথে সাথে লোকসভা এবং রাজ্যসভাতে যে সিট সংখ্যা আছে সেটা বাড়াতে থাকা হবে। তো যার কারণে বর্তমান গভর্নমেন্ট বলছে যে এখন বর্তমানে যে সমস্ত সিটগুলো আছে সেগুলোকে প্রত্যেক রাজ্যের 1.5 গুণা করে বাড়িয়ে দেওয়া হবে। এবারে আপনার মনে হবে যদি সবগুলো স্টেটের সিট সংখ্যা 1.5 গুণ করে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এত অসুবিধা কি? এটা তো ফেয়ার হিসাব, সবাই তো সমান পাবে। না, এখানেই আছে আসল খেলা, এখানেই আছে আসল খেলা। দেখুন, উত্তরপ্রদেশে এই মুহূর্তে 80খানা সিট আছে যেখানে বিজেপি খুব মজবুত, এবং তামিলনাড়ুতে এই মুহূর্তে 39খানা সিট আছে যেখানে বিজেপি কমজোর। তো এই দুটো রাজ্যের সিটের ডিফারেন্স কত হলো? 41টা। এবারে এই দুটো রাজ্যের যদি সিটের সংখ্যা 1.5 গুণ করে বাড়ানো যায় তাহলে উত্তরপ্রদেশের সিটের সংখ্যা হবে 120, আর তামিলনাড়ুতে সিটের সংখ্যা হবে 59, মানে 59খানা। তো এইবারে পার্থক্য কত হলো? 61। তাহলে এখান থেকে ক্লিয়ার বোঝা গেল যে স্ট্রেট কাট 20খানা সিটেতে বিজেপি আগে বেরিয়ে যাবে। এর সঙ্গে আরও একটা চিন্তার বিষয় হচ্ছে যখন ডিলিমিটেশন কার্যকর হবে তখন কোন সিট কতটা এলাকা জুড়ে থাকবে সেটাকে রিড্র করার পাওয়ার সরকারের কাছে চলে যাবে। তো অবভিয়াসলি সরকার যে সমস্ত মুসলিম মেজরিটি এলাকাগুলো আছে সেগুলোকে কমজোর করার জন্য সেগুলোকে ভেঙে ফেলবে, এবং যে সমস্ত হিন্দু এলাকাগুলো আছে সেই সমস্ত এলাকাগুলোকে নিজের মতো করে রিড্র করে নেবে। আর এই কনসেপ্টটাকে বলা হয় জ্যারিমেন্ডারিং, যেটা লর্ড কার্জন করেছিল ব্রিটিশ আমলে বাংলাকে দুভাগে ভাগ করে, বঙ্গভঙ্গ যে করেছিল এই সেম প্রসেসকে ফলো করে। তো আপনারা যদি একটু ভেবেচিন্তে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই যে প্রসেসটা আছে এই প্রসেসটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে বিজেপি ভারতবর্ষে একটা অমর পার্টি হয়ে যাবে, তাকে জীবনে আর কেউ হারাতে পারবে না। আর একটা গণতন্ত্রে পাওয়ার ব্যালেন্সের জন্য এই ধরনের জিনিস একদমই ঠিক না। গণতন্ত্রে সবসময় পাওয়ার ব্যালেন্স অবস্থায় থাকতে হবে, নাহলে একতরফা হয়ে গেলে সেটা কিন্তু রাজতন্ত্রতে পরিণত হয়ে যাবে। এবারে বিজেপির যিনি চাণক্য আছে তাকে এই বিলটা যে কোনোভাবে পাশ করানো ছিল, সেই কারণে তিনি কি করেন, তিনি একটা নতুন চাল চালেন। যেহেতু 2023-এ যে বিলটা পাশ হয়েছিল সেখানে বলা ছিল যে নতুন যে জনগণনা হবে তারপরেই কিন্তু এই প্রসেসটাকে শুরু করা হবে। তো এই প্রসেসটা শুরু করতে গেলে কিন্তু 2029-এর ভোটের আগে এটা সম্ভব না, এটা করতে গেলে 2034-এর দিকে চলে যাবে ব্যাপারটা। তো তাড়াহুড়ো করে জিনিসটা তো করতে হবে, সেই কারণে তিনি আরও একটা অ্যামেন্ডমেন্ট আনেন এবং যেখানে তিনি বলেন যে পুরনো জনগণনা যেটা আছে সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই প্রসেসটা শুরু করে দেবো। অর্থাৎ একটা আইন যেটাকে একটা যে শর্ত ছিল সেই শর্তটাকে তিনি ভঙ্গ করার চেষ্টা করছিলেন। এবারে ওনার যে এই মাস্টার প্ল্যানটাকে বাধা দিচ্ছিল একটাই জিনিস, সেটা হচ্ছে রুল নাম্বার 66। তো ভারতবর্ষের সংবিধানের রুল নাম্বার 66 বলছে যে পার্লামেন্টে কখনো দুটো বিল একসাথে পাশ করা যাবে না, দুটো বিলকে একসাথে পেশও করা যাবে না। প্রথমে একটা পাশ হবে তবে আর একটা পেশ করা যাবে। তো চাণক্য কী করলো? চাণক্য প্রথমে এই রুল নাম্বার 66কে সরিয়ে দিল। কারণ রুল নাম্বার 66 থাকলে ওমেন রিজার্ভেশন বিলটা আলাদা পেশ হতো আর ডিলিমিটেশন বিলটা আলাদা পেশ হতো। ওমেন রিজার্ভেশন বিলটা পাস হয়ে যেত আর ডিলিমিটেশন বিলটা ফেল হয়ে যেত। ওই জন্য উনি প্রথমে রুল নাম্বার 66টাকে সরিয়ে দিলেন, তারপরে এই দুটো বিলকে একসাথে পেশ করলেন যাতে
দুটো বিলের মধ্যে কোনো ডিফারেন্স না থাকে, একটাকে পাস করলে আরেকটা অটোমেটিকলি পাস হয়ে যায়, একটাকে ফেল করলে আরেকটা অটোমেটিকলি ফেল হয়ে যায়। এই কারণেই কিন্তু উমেন রিজার্ভেশন বিলটা ফেল হলো। কেউ কিন্তু উমেন রিজার্ভেশন বিলের এগেনস্টে ভোট দেয়নি, সবাই ডিলিমিটেশনের এগেনস্টে ভোট দিয়েছিল, কিন্তু তারা যেহেতু দুটো বিলকে একসঙ্গে করে দিয়েছিল সেই কারণে এর সঙ্গে ওটাও ফেল করে গেল। বোঝা গেল ব্যাপারটা? জাস্ট ভেবে দেখো এদের শয়তানি বুদ্ধি কতটা। এই বিলটা পেশ হওয়ার একদিন আগে 16 এপ্রিল রুল নাম্বার 66কে এরা ডিসলভ করে দেয় এবং তার পরের দিনকেই হঠাৎ করে এরা অধিবেশন ডেকে আর বিলটা পেশ করে দেয়। আর সেই সময় কিন্তু লোকসভার মানে কোনো অধিবেশন ছিল না, এরা রাষ্ট্রপতিকে দিয়ে স্পেশাল অধিবেশন ডাকায় এবং এই রুলটাকে পাশ করানোর চেষ্টা করে। তো অপোজিশন উইমেন রিজার্ভেশন বিলকে হারায়নি, তারা এর পক্ষেই ভোট দিয়েছিল, হারিয়েছে ডিলিমিটেশনকে, যেখানে মানুষের কাছ থেকে এমন একটা অধিকার কেড়ে নেওয়া হচ্ছিল, এমন একটাভাবে ম্যানুপুলেট করা হচ্ছিল যার ফলেতে বিজেপি পার্টিটা অমর হয়ে যেত এবং রাজতন্ত্রের মতো ভারতবর্ষে চিরজীবন শাসন করে যেত।